আলোর প্রতিসরণ সম্পর্কে আমরা এখন পড়ব। তো আমরা ক্লাস 7-এ, ক্লাস 10-এ আমরা আলোর প্রতিসরণ সম্পর্কে পড়েছি। তো সেখানে আমরা সমতলে আলোর প্রতিসরণ, অর্থাৎ তলটা সমতল, এখানে আমরা সমতলে আলোর প্রতিসরণ সম্পর্কে আরও বিস্তৃতভাবে পড়ব। তার সঙ্গে তলটা যদি সমতল না হয়, বক্রতল হয়, বিশেষ করে গোলীয় তল হয়, তাহলে সেক্ষেত্রে আলোর প্রতিসরণ সম্পর্কে আমরা এখানে পড়ব। তো প্রথমে আমরা পুরনো জিনিসগুলো একটুখানি আর একবার মনে করে নেব। তো সেটা হচ্ছে সমতলে আলোর প্রতিসরণের পুরনো যে জিনিসগুলো আমরা পড়েছি সেগুলো একটুখানি দেখে নেব। সমতলে প্রতিসরণ অর্থাৎ এখানে প্রতিসরক তলটা সমতল। তো এমনিতে প্রতিসরণ কাকে বলবো না, আলোক রশ্মি একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে দ্বিতীয় কোনো মাধ্যমে পৃষ্ঠতলে তির্যকভাবে যদি আপতিত হয়, তাহলে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার সময় ওই গতির অভিমুখ হঠাৎ পরিবর্তিত হয়। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। যে তলে আলোর প্রতিসরণ হয় সংশ্লিষ্ট মাধ্যম দুটি বিভেদ তল বলা হয় তাকে। তো ধরো এটা একটা বিভেদ তল, এদিকে একটা মাধ্যম আছে, এদিকে একটা মাধ্যম আছে। ধরো এদিকের মাধ্যম থেকে আমি 1 নম্বর মাধ্যম বললাম, এদিকের মাধ্যমটাকে 2 নম্বর মাধ্যম বললাম। আর এই XY হচ্ছে দুটো মাধ্যমের বিভেদ তল। তলটা আছে এইভাবে, আমরা তার ছেদ দিই, অর্থাৎ একটা সমতল বিভেদ তলে ছেদ একটা সরল। তো এই বিভেদ তলের ওপর একটা আলোক রশ্মি আনতভাবে, লম্বভাবে আনতভাবে এসে পড়ল। ধরো এটার নাম দিলাম AO, একটা আলোক রশ্মি। আমি ও বিন্দুতে বিভেদ তলের উপর একটা লম্ব করে নিলাম, ধরো ON। তাহলে AOটা হবে আপতিত রশ্মি, ওটা হবে আপাতন বিন্দু, আর ON-টা হবে আপাতন বিন্দুতে অভিলম্ব। এবং কোণ AON এটাকে বলবো আপাতন কোণ। এখন আমি এই লম্বটাকে দ্বিতীয় মাধ্যমে প্রসারিত করলাম N ডট। যদি এটাও প্রথম মাধ্যম হতো, তাহলে আলোক রশ্মিটা তোমার সরলরেখা বরাবর সোজা চলে যেত। স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আলো সরলরেখা বরাবর চলে। কিন্তু যেহেতু এখানে মাধ্যম পরিবর্তন হচ্ছে, তাই আলোক রশ্মিটা এই আপাতন বিন্দুতে তার অভিমুখ হঠাৎ করে পরিবর্তন করবে। তো সে পরিবর্তন করে আলোক রশ্মিটা হয় অভিলম্বের কাছে সরে আসবে, ধরো এদিকে চলে আসতে পারে, অথবা অভিলম্ব থেকে দূরে, মানে তার অরিজিনাল গতিপথ থেকে এদিকে দূরে সরে চলে যেতে পারে। যে কোনো একটা হবে, সেটা নির্ভর করবে এই মাধ্যম দুটো প্রকৃতির উপর। ধরে নিলাম এখানে আলোক রশ্মিটা OB পথে প্রতিসৃত হলো, তাহলে OBটাকে আমরা বলবো প্রতিসৃত রশ্মি। আর এই প্রতিসৃত রশ্মিটা অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটাকে বলে প্রতিসরণ কোণ। এখানে যে মাধ্যম থেকে আলো এসে বিভেদ তলে পড়ছে সেটাকে আপাতন মাধ্যম বলবো, আর যে মাধ্যমে আলো প্রবেশ করছে দ্বিতীয় মাধ্যম, সেটাকে প্রতিসারক মাধ্যম বলবো। এই ক্ষেত্রে এই যে আলোক রশ্মির প্রতিসরণ হচ্ছে, এটা দুটো সূত্র মেনে হয়। তো সেই সূত্র দুটো আমরা কে বলবো যে আলোর প্রতিসরণের সূত্র। তো সেই সূত্র দুটো আমরা পড়েছি, তবু আর একবার একটুখানি এখানে জেনে নেব। প্রতিসরণের সূত্র, আলোর প্রতিসরণের সূত্র।
প্রথম সূত্র আলোর প্রতিফলনের সূত্রের মতো অনেকটা। সেটা কি না, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলের উপর আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এরা একই সমতলে থাকে। এরা তো যেমন এখানে বোর্ডের তলে আছে। এটা হলো প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা কি, দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে আপাতন কোণের সাইন, অর্থাৎ এই কোণটার সাইন মানে সাইন আই, এবং প্রতিসরণ কোণের সাইন মানে এই কোণটার সাইন মানে সাইন আই, এই অনুপাতটা ধ্রুবক, অর্থাৎ সাইন আই বাই সাইন আর এটা ধ্রুবক। এই ধ্রুবকের মানটা নির্ভর করবে এই দুটো মাধ্যমের প্রতিটি এবং এই যে আলোটা পড়েছে তার বর্ণের, এবং এই ধ্রুবকটাকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এবং সেটাকে এরকম একটা চিহ্ন দিয়ে লেখা হয় 1μ2। এটা কি না, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, অর্থাৎ আপাতন মাধ্যমের সাপেক্ষে প্রতিসারক মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে এটা নির্ভর করছে এই প্রতিসরাঙ্কের মানটা এই দুটো মাধ্যমের প্রতিটি এবং আপতিত আলোর বর্ণের ওপর এটা নির্ভর। এখন দেখো, যদি আলোরশ্মিটা এখানে লম্বভাবে পড়ে, এই তোমার অভিলম্ব বরাবর এসে পড়ে, তাহলে লম্ব আপাতন যদি হয়, লম্ব আপাতন হলে আই ইকুয়াল টু 0 হবে। তাহলে সেক্ষেত্রে সাইন আর ইকুয়াল টু আমরা পাচ্ছি, দেখো সাইন আই বাই 1μ2। তো এখানে সাইন আইটা 0, তার মানে সাইন 0 বাই 1μ2, তার মানে 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে আর ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ প্রতিসরণ কোণটাও 0 হবে। 0 মানে সেটা অভিলম্ব বরাবর চলে যাবে, অর্থাৎ আলোকরশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে যদি লম্বভাবে পড়ে তাহলে আলোকরশ্মির কোনো প্রতিসরণ হবে না, মানে আলোকরশ্মিটা বাঁধবে না, সোজা চলে যাবে। এই জিনিসটা আমরা লম্ব আপাতনের ক্ষেত্রে দেখতে পাই। এখন দেখো, আলোকরশ্মির গতিপথ প্রত্যাবর্তনশীল, অর্থাৎ আলোটা এ থেকে ওতে পড়ার পর দ্বিতীয় মাধ্যমে অভিপথে যাচ্ছে। যদি আমরা আলোকরশ্মিটা বি থেকে বিও বরাবর এসে ও বিন্দুতে পড়ে, তাহলে প্রতিসরণের পর অবশ্যই ও এ পথে প্রতিফলিত হবে। এটাকে বলে আলোকরশ্মি তোমার রিভার্সিবল, অর্থাৎ প্রত্যাবর্তন করতে পারে যদি মাধ্যমগুলো সব একই থাকে। তো সেই অনুযায়ী এটা যদি আপাতন কোণ হয় 8টা, তাহলে প্রতিসরণ কোণ হবে 5। তাহলে একটা আলোকরশ্মি যদি বিও পথে পড়ে তাহলে প্রতিসরণের পর প্রথম মাধ্যমে ও এ পথে প্রবেশ করবে। তাহলে সেক্ষেত্রে আমি যদি এই প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করি তাহলে আমরা পাবো, দেখো 2μ1 ইকুয়াল টু সাইন আর বাই সাইন আর, এটা পাচ্ছি। তাহলে এই দুটোকে যদি গুণ করে এই সমীকরণটাকে, তাহলে বাঁ দিকে পাচ্ছি, দেখো 1μ2 ইন্টু 2μ1 ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর ইন্টু সাইন আর বাই সাইন আর। তাহলে এগুলো গুণ করলে আমরা পাচ্ছি 1। তাহলে এটা যদি 1 হয় তাহলে আমরা লিখতে পারি যে 2μ1
ইকুয়াল টু 1/1 মিউ 2, অর্থাৎ 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক সমান 1/2 নম্বর মাধ্যমের সাপেক্ষে 1 নম্বর মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, অর্থাৎ উল্টোভাবেও এটা বলতে পারি। তাহলে যদি বায়ু সাপেক্ষে, একটা উদাহরণ ধরো, বায়ু সাপেক্ষে 5-এর প্রতিসরাঙ্ক 1.5, প্রতিসরাঙ্কের কোনো একক নেই, তাহলে 5 সাপেক্ষে বায়ু প্রতিসরাঙ্ক হবে 5 সাপেক্ষে বায়ু প্রতিসরাঙ্ক সমান 1/1.5, এই জিনিসটা আমরা পাবো। এখন এই যে আলোক রশ্মি তোমার এখানে পড়লো, তার পড়ার ফলে আলোক রশ্মির গতিপথ কিছুটা বিকশিত হলো, অর্থাৎ এইদিকে যাচ্ছিল, এই ও বিন্দুতে আলোক রশ্মিটা ওদিকে বেঁকে গেল। তাহলে এই যতটা কোণে বেঁকে গেল, এই কোণটাকে বলবো প্রতিসরণে আলোক রশ্মি বিচ্যুতি। তাহলে সেই জিনিসটা আমরা একটা সূত্র আকারে লিখতে পারি। তাহলে দেখো যে প্রতিসরণে আলোক রশ্মি বিচ্যুতি, প্রতিসরণে আলোক রশ্মি বিচ্যুতি ডেল্টা ইকুয়াল টু, দেখো এই কোণটা, হ্যাঁ, এটাকে যদি আমি ধরো বি ডট বলি, তাহলে বি ডট ও বি, কোণ বি ডট ও বি, কিন্তু এই কোণটা মানে দেখো বি ডট ও এন ডট থেকে এটা বাদ দিলে এটা পাবো, তাহলে বি ডট ও এন ডট মাইনাস কোণ বি ও এন ডট, এই কোণটা পাচ্ছি। কিন্তু দেখো বি ডট ও এন ডট, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা দ্বিপ্রদীপ কোণ, এটার সমান কোণ এ ও এন, আর এটা যেমন আছে বি ও এন ডট, বি ও এন ডট, এটা মানে আই আর এটা মানে আর। তাহলে এক্ষেত্রে বিচ্যুতি কোণের মান হচ্ছে আই মাইনাস, আবার দেখো যদি আলোক রশ্মিটা এই দিকে না দিল, যদি ধরো আলোক রশ্মিটা এদিকে গেল না, আলোক রশ্মিটা এদিকে চলে গেল, এরকমও হতে পারে। এই দুটো ঘটনাই ঘটতে পারে মাধ্যমদ্বয়ের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে সেক্ষেত্রে এই কোণটা হবে তোমার প্রতিসরণ, তাহলে বিচ্যুতিটা হবে এই কোণটা, কারণ এদিকে যাচ্ছিল এদিকে দিকে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে বিচ্যুতি কত হবে না, বিচ্যুতিটা হবে দেখো এই কোণটা মানে, তাহলে এখানে অথবা ডেল্টা ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো এটা যখন বি হলো একই নিয়মে এই গোটা কোণটা থেকে এই ভিতরের কোণটা বাদ দিচ্ছে। এই ভিতরের কোণটা আবার দেখো আগে দেখলাম আই কোণের সঙ্গে সমান, এটা বিপ্রদীপ কোণ আই, তাহলে এক্ষেত্রে হচ্ছে আর মাইনাস আই, অর্থাৎ সেক্ষেত্রে বিচ্যুতি কোণের মান হলো আর মাইনাস আই। আবার আলোক রশ্মি যদি লম্বভাবে পড়ে তাহলে আই আর দুটোই 0, তাহলে লম্ব আপাতনে বিচ্যুতি হবে 0। তাহলে আমরা সমতলে আলোর প্রতিসরণে একদম প্রাথমিক জিনিস কতগুলো শিখেছি। এখন দেখো আলোক রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে, 1 নম্বর থেকে 2 নম্বরে যাচ্ছে, তাহলে 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বরে আপেক্ষিক প্রতিসরাঙ্ক পাচ্ছে। এখন যদি এই 1 নম্বর মাধ্যমটা শূন্য মাধ্যম হয়, যদি 1 নম্বর মাধ্যমটা শূন্য মাধ্যম হয়, তখন আমরা যে প্রতিসরাঙ্কের মান পাবো 2 নম্বর মাধ্যম, অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে শূন্য মাধ্যম।
শূন্য মাধ্যম মানে কোনো জড় পদার্থ কিছু নেই। তাহলে তখন আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে যদি কোনো একটা মাধ্যমে প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে যে আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত পাওয়া যায়, সেটাকে বলে এই দ্বিতীয় মাধ্যমটা পরম প্রতিসরাঙ্ক। অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে, আপেক্ষিক প্রতিসরাঙ্ককে পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক কাকে বলবো? পরম প্রতিসরাঙ্ক হলো শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ককে ওই মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক বলে। স্বভাবতই যদি এটাও শূন্য মাধ্যম হয়, এটাও শূন্য মাধ্যম হয়, তাহলে আলোক রশ্মি তো সেটে চলে যাবে। তাহলে এই দুটো কোণের মান সমান হবে, তার মানে সাইন আই বাই সাইন আর এর মান 1 হবে। তাহলে শূন্য মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান 1। আর অন্য কোনো মাধ্যমে পরম প্রতিসরাঙ্কের মান আমরা যদি দেখি, তাহলে দেখো যে এই মাধ্যমটা থেকে এই মাধ্যমটায় যখনই আলোক রশ্মি যাবে, এটা যদি শূন্য মাধ্যম হয় তাহলে এটা ঘন মাধ্যম, তাহলে আলোক রশ্মিটা অবিলম্বের কাছে সরে আসছে, তাহলে আই এর থেকে আরটা ছোট হবে। ফলে এই অনুপাতটা যদি এটা প্রতিসরাঙ্ককে আমরা শুধু মিল দিয়ে বলি, তাহলে সাইন আই বাই সাইন আর, সেক্ষেত্রে আইটা গ্রেটার দ্যান আর, তাহলে নিউ গ্রেটার দ্যান 1। তাহলে শূন্য মাধ্যমে পরম প্রতিসরাঙ্কের মান সব 1, আর অন্য যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান 1 অপেক্ষা বেশি। যেমন ধরো কাঁচের পরম প্রতিসরাঙ্ক আমি বললাম জি সমান 1.5। তার মানে আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রতিফলিত হওয়ার সময় আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত, সেই অনুপাতটার মান হবে 1.5। এখন যে মাধ্যমে প্রতিসরাঙ্কের মান, এই পরম প্রতিসরাঙ্কের মান যত বেশি, সেই মাধ্যমকে আমরা আলোক সাপেক্ষে তত ঘন মাধ্যম বলব। তাহলে আলোক সাপেক্ষে সবচেয়ে লঘু মাধ্যম হলো শূন্য মাধ্যম। এছাড়া অন্য যে কোনো জড় মাধ্যম তার থেকে ঘন মাধ্যম, এবং মাধ্যমের প্রতিসরাঙ্কের মান যত বেশি হবে সেটা তত বেশি আলোক সাপেক্ষে ঘন মাধ্যম হবে। তবে এখানে আমরা ঘন মাধ্যম বলতে আলোক সাপেক্ষে ঘন, কিন্তু আমরা এমনিতে ঘন মাধ্যম বলতে তার ঘনত্ব বেশি, অর্থাৎ প্রাকৃতিক যে ঘনত্ব, ভর ভাজিত আয়তন, সেই ঘনত্বটাকে বোঝাচ্ছে। কিন্তু এখানে এটা সেই ঘনত্বকে বোঝাচ্ছে না। অর্থাৎ একটা মাধ্যমের তোমার প্রাকৃতিক ঘনত্ব বেশি হলে তার আলোকীয় ঘনত্ব বেশি হবে তার কোনো মানে নেই, হতেও পারে নাও হবে। যেমন ধরো কাঁচ আর জল, জলের প্রতিসরাঙ্ক 1.33, কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, আর আমরা জলের প্রতিসরাঙ্ক 1.33, কাঁচের প্রতিসরাঙ্ক 1.5। তো এখানে এটা থেকে এটা আলোক সাপেক্ষে ঘন মাধ্যম, আবার জলের ঘনত্ব থেকে কাঁচের ঘনত্ব বেশি, তাহলে প্রাকৃতিক ঘনত্বও বেশি। তাহলে এক্ষেত্রে প্রাকৃতিক ঘনত্ব বেশি হওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে যে আলোকীয় ঘনত্ব বেশি হচ্ছে, কিন্তু সব ক্ষেত্রে যে এই নিয়ম খাটবে তার কোনো মানে হবে না। যেমন তারপিনি তেল আর জল, এই দুটোকে যদি তুলনা করি, তারপিনি তেল তারপিন তেলের মিন হচ্ছে তোমার 1.47, আর বিশুদ্ধ জলের মিন হচ্ছে তোমার 1.33। কিন্তু তারপিন তেলের ঘনত্ব তোমার জলের ঘনত্ব থেকে কম। যেমন তারপিন তেলের ঘনত্ব হচ্ছে 0.87 গ্রাম পার সেমি, আর সেখানে জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেমি।
তাহলে দেখো যে এইটা বেশি ঘন, অর্থাৎ সাধারণ ঘনত্ব দিয়ে জলের ঘনত্ব বেশি, কিন্তু জলের প্রতিসরাঙ্ক কম। কার্কিন তেলের এমনি ঘনত্ব কম, কিন্তু প্রতিসরাঙ্ক বেশি। অর্থাৎ আলোক সাপেক্ষে জল অপেক্ষা কার্কিন তেল ঘনতর মাধ্যম। এখন আমরা আগেই বলেছি যে এই প্রতিসরাঙ্কের মানটা আলোকের বর্ণের উপর নির্ভর করে। তো আলো বলতে আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে অংশটা বুঝি, অর্থাৎ 3800 অ্যাংস্ট্রম থেকে এই 7800 অ্যাংস্ট্রমের মধ্যে। তো এক্ষেত্রে এই বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ক্ষেত্রে এই প্রতিসরাঙ্কের মান বিভিন্ন। তো লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি সব থেকে, কিন্তু লাল বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সব থেকে কম। তাহলে লাল থেকে যত আমরা তরঙ্গ দৈর্ঘ্য কমবে, এবং অর্থাৎ বর্ণালীর 7টা বর্ণে লাল বর্ণ থেকে আমরা যত বেগুনি বর্ণের দিকে এগিয়ে যাব, তত তোমার কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কের মান তত বাড়তে থাকে। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক বলতে পারি। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে প্রতিসরাঙ্ক কমে যায়। সমান্তরাল কাঁচ ফলকে আলোর প্রতিসরণ। ABCD একটি সমান্তরাল কাঁচ ফলক, যার AB এবং CD তল দুটো পরস্পর সমান্তরাল। আচ্ছা, এই কাঁচ ফলকটা বায়ুতে রাখা আছে। একটা আলোক রশ্মি PQ AB তলে I1 আপাতন কোণে পড়েছে, কাঁচের মধ্যে R1 প্রতিসরণ কোণে প্রতিসরিত হয়ে গেছে। যে রশ্মিটা CD তলের উপর পড়েছে। এখন AB ও CD সমান্তরাল, আবার তাই তাদের উপর দুটো লম্ব Q এবং R বিন্দুতে এরা পরস্পর সমান্তরাল। QR যদি তাদের ভেদক হয়, তাহলে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণের মান সমান হবে। এইটা R1 হলে এটা R1 হবে। অর্থাৎ CD তলে আপতিত রশ্মির আপাতন কোণ R1, আর ধরি রশ্মিটা কাঁচ থেকে বায়ুতে প্রতিসৃত হয়ে গেল I2 প্রতিসরণ কোণে। তাহলে প্রথমে কিউ বিন্দুতে আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রয়োগ করে আমরা পাই মিউ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1। আবার আর বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রয়োগ করলে মিউ হচ্ছে কাঁচের প্রতিসরাঙ্ক বায়ু সাপেক্ষে। তাহলে কাঁচ সাপেক্ষে বায়ু প্রতিসরাঙ্ক হবে 1/μ। তো সেক্ষেত্রে আপাতন কোণ হচ্ছে R1, তাহলে সাইন R1, আর প্রতিসরণ কোণ হচ্ছে I2, তাহলে সাইন I2। তাহলে এটা কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে, আর আর বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে এটা পাচ্ছি এখানে। এই দুটোকে যদি গুণ করি, তাহলে বাঁ দিকটা 1 হয়ে যাচ্ছে, ডান দিকে দেখো গুণ করলে এই R1 কেটে যাবে, তাহলে সাইন I1 বাই সাইন I2। তার মানে সাইন I1 সমান সাইন I2, অর্থাৎ I1 সমান I2। তাহলে এই কোণটার এই কোণ দুটো সমান হবে, তাহলে সমান হলে PQ আর RS সমান্তরাল হবে। PQ সমান্তরাল RS, অর্থাৎ আপতিত ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল, অর্থাৎ কোনো বিচ্যুতি ঘটছে না এখানে প্রতিসরণের ফলে। দুবার প্রতিসরণে মোট বিচ্যুতির মান 0 হয়ে যাচ্ছে। একবার আলোক রশ্মিটা এইদিকে বাঁকছে, আর একবার আলোক রশ্মিটা উল্টো দিকে তার বিচ্যুতি ঘটছে। দুটো বিচ্যুতির মান সমান বলে
মোট বিচ্যুতি শূন্য হয়ে যাচ্ছে, তাই পি কিউ আর আর এর সমান্তরাল। তবে আলোকরশ্মির কিছুটা পার্শ্বীয় সরণ ঘটেছে, অর্থাৎ আলোকরশ্মিটা এইভাবে যাচ্ছিল, প্রতিসরণের পর এই পথে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে এতটা সরে এসছে। তো সেই পার্শ্বীয় সরণটা আমরা কি করে পাবো না, পি কিউ এর বর্ধিতাংশের ওপর আর বিন্দু থেকে লম্ব টানা হলো আরটি, অর্থাৎ এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে যে দূরত্ব, সেই আরটিটা হবে পার্শ্বীয় সরণ। তাহলে পার্শ্বীয় সরণ আমরা কত পেলাম, পার্শ্বীয় সরণ আর টি। এখন এই যে সমকোণী ত্রিভুজটা তৈরি হলো কিউ আর টি, এই সমকোণী ত্রিভুজ থেকে আমি লিখতে পারি, দেখো, আর টি ইকুয়াল টু কিউ আর সাইন এই কোণটা। এই কোণটা হচ্ছে, দেখো, গোটা কোণটা I1 বিপ্রদীপ কোণ, তার থেকে R1 বাদ গেলে এটা I1 মাইনাস R1। তাহলে এটা হলো পার্শ্বীয় সরণ, আর টি ইকুয়াল টু কিউ আর ইন্টু সাইন I1 মাইনাস R1। তো এখন দেখো, আমি যদি এটাকে একটু বাড়িয়ে নিই, এটাকে বাড়িয়ে নিয়ে এখানে যে সমকোণী ত্রিভুজটা পাবো, সেই সমকোণী ত্রিভুজের কস R1 যদি নিই, তাহলে কস R1 মানে লম্ব বাই এই ভূমি বাই অতিভুজ। তো এইখানে যে ভূমিটা হবে এখান পর্যন্ত এলে, সেই ভূমিটা এই কাঁচ ফলকের বেধ টি এর সঙ্গে সমান বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে কিউ আর। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কিউ আর ইকুয়াল টু তোমার টি বাই কস R1। তাহলে এই মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আর টি সমান আমরা কি পেলাম, আর টি পেলাম টি সাইন I1 মাইনাস R1 বাই কস R1। তাহলে এই একটা এক্সপ্রেশন পেলাম। এখান থেকে দেখতে পাচ্ছি যে এই পার্শ্বীয় সরণের মান নির্ভর করছে তিনটে বিষয়ের উপর। এক হচ্ছে টি, অর্থাৎ কাঁচ ফলকের বেধ, 2 নম্বর হচ্ছে আপাতন কোণ I1, আর 3 নম্বর হচ্ছে প্রতিসরণ কোণ R1। অর্থাৎ প্রতিসরণ কোণ R1টা আবার এই মাধ্যমটার প্রতিসরাঙ্কের ওপর নির্ভর করবে, অর্থাৎ প্রতিসরাঙ্কের ওপর নির্ভর করছে। তাহলে টি, I1 আর মিউ, এই তিনটে বিষয়ের উপর পার্শ্বীয় সরণের মান নির্ভর করছে। এখন যদি আলোকরশ্মিটা তোমার একদম এবি তল ঘেঁষে পড়ে, তাহলে কি দাঁড়াবে না, এবি তল ঘেঁষে আপতিত হলে, এবি তল ঘেঁষে আলো পড়লে, তাহলে I1টা 90 ডিগ্রি হবে। তাহলে I1টা যদি 90 ডিগ্রি হয়, তাহলে তোমার পার্শ্বীয় সরণ আর টিটা হবে টি সাইন 90 ডিগ্রি মাইনাস R1 বাই কস R1। কিন্তু সাইন 90 ডিগ্রি মাইনাস R1 মানে কস R1, তাহলে ওপর নিচে কেটে গিয়ে শুধু টি। তাহলে যদি এই গা ঘেঁষে পড়ে, তাহলে তোমার পার্শ্বীয় সরণের মানটা তোমার কাঁচ ফলকের বেধের সঙ্গে সমান হয়ে যাবে। 2 নম্বর, যদি আলোকরশ্মিটা লম্বভাবে পড়ে, তাহলে এবি তলে লম্ব আপাতন হলে, লম্ব আপাতনের ক্ষেত্রে I1 0 হবে, I1 0, অতএব R1ও 0 হবে। সেক্ষেত্রে পার্শ্বীয় সরণ আর টি হবে, দেখো দুটোই 0 হয়ে গেল, নিচে cos 0 মানে 1, তাহলে এটা 0 হয়ে গেল। অর্থাৎ লম্ব আপাতনের ক্ষেত্রে আলোকরশ্মির কোনো পার্শ্বীয় সরণ হয় না, সোজা চলে যায়। আর যদি প্রায় লম্ব আপাতন হয়, প্রায় লম্ব আপাতন,
মানে I1 এর মান খুব ক্ষুদ্র, প্রায় লম্ব আপাতনের ক্ষেত্রে I1 এর মান ক্ষুদ্র, আবার I1 ক্ষুদ্র হলে R1ও ক্ষুদ্র হবে। তাহলে সেক্ষেত্রে I1 ও R1 খুব ক্ষুদ্র, তাহলে I1 আর R1 যদি খুব ক্ষুদ্র হয় তাহলে আমরা সাইন এই I1 মাইনাস R1 এটাও খুব ক্ষুদ্র হবে, I1 মাইনাস R1। তাহলে এটা তখন I1 মাইনাস R1 লিখতে পারি, আর cos R1টা ক্ষুদ্র হলে এটাকে 1 লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে তোমার পার্শ্বীয় সরণ কত হবে না, সেক্ষেত্রে দেখো পার্শ্বীয় সরণ হবে তখন RT ইকুয়াল টু হয়ে যাবে T ইন্টু তোমার I1 মাইনাস R1, এটা হয়ে গেল বাই তোমার নিচে কি ছিল cos R1। তাহলে cos R1 মানে তোমার সেক্ষেত্রে সেটার মান হয়ে গেল 1। তাহলে T ইন্টু I1 মাইনাস R1, এটাকে যদি এইভাবে লিখি T I1 কমন নিই তাহলে 1 মাইনাস R1 বাই I1 এটা পেলাম। আবার I1 এবং R1 যদি সমান হয় তাহলে 1 বাই মিউ এই যেটা ছিল সেটা তোমার সাইন R1 মানে R1 আর cos আর সাইন I2, এটা I2টা I1 এর সঙ্গে সমান, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে 1 বাই মিউ ইকুয়াল টু R1 বাই I1। তাহলে এই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমি উপরে লিখছি দেখো, অতএব RT ইকুয়াল টু আমরা পেলাম T I1 ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ বা T I1 ইন্টু মিউ মাইনাস 1 বাই মিউ। তাহলে পার্শ্বীয় সরণের এই মানটা আমরা পাচ্ছি প্রায় লম্ব আপাতনের ক্ষেত্রে। যৌগিক সমান্তরাল ফলকে প্রতিসরণ এবং তা থেকে আপেক্ষিক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করব আমরা। তো এখানে দেখো মাধ্যম 2 আর মাধ্যম 3 এই দুটো মাধ্যম নিয়ে একটা যৌগিক সমান্তরাল ফলক তৈরি হয়েছে এবং এটা 1 নম্বর মাধ্যমের মধ্যে রাখা আছে। আচ্ছা, এখানে AB CD EF এই তলগুলো সব পরস্পর সমান্তরাল। একটা আলোক রশ্মি 1 নম্বর মাধ্যম থেকে AB তলে I1 আপাতন কোণে Q বিন্দুতে আপতিত হয়েছে এবং সেটা আর Q বিন্দুতে প্রতিসরণের পর R1 প্রতিসরণ কোণে 2 নম্বর মাধ্যমে প্রবেশ করেছে এবং এইভাবে আলোক রশ্মিটা R এবং S বিন্দুতে প্রতিসরণের পর শেষে ST পথে আবার প্রথম মাধ্যমে নির্গত হয়েছে। তো এখানে দেখো যেহেতু এই তলগুলো সব পরস্পর সমান্তরাল তাহলে তাদের লম্বগুলো সমান্তরাল, সুতরাং কিউ বিন্দুতে প্রতিসরণ কোণ R1 হলে R বিন্দুতে আপতন কোণ R1 হবে, আবার R বিন্দুতে প্রতিসরণ কোণ R2 হলে S বিন্দুতে আপতন কোণ R2 হবে। প্রমাণ করে দেখানো যায় যে এই আপতন কোণ এবং নির্গমন কোণ এই দুটো সমান হয়, অর্থাৎ PQ এবং ST এই দুটো পরস্পর সমান্তরাল হয়। এখন আমরা যদি QRS এই বিন্দুতে স্নেলের সূত্রানুসারে আমরা লিখতে পারি 1 থেকে 2 যাচ্ছে, তাহলে 1 × 2 = sin
I1 বাই সাইন R1 এটা পাচ্ছি। আবার 2 থেকে 3 অর্থাৎ R বিন্দুর ক্ষেত্রে 2μ3 ইকুয়াল টু সাইন R1 বাই সাইন R2 পাচ্ছি এই বিন্দু। আবার এই বিন্দুর ক্ষেত্রে 3 থেকে 1 আসছে, তাহলে 3μ1 ইকুয়াল টু সাইন R2 বাই সাইন I1 এটা সমান। এখন এই তিনটি সমীকরণকে আমরা যদি গুণ করে নিই, তাহলে বাঁ দিকে পাচ্ছি 1μ2 ইন্টু 2μ3 ইন্টু 3μ1, আর ডান দিকটা 1 হয়ে যাচ্ছে। তাহলে এই I1 নিচে সাইন I1, এখানে নিচে আছে সাইন R1, এখানে সাইন R1 উপরে আছে, এখানে নিচে আছে সাইন R2, উপরে আছে সাইন R2, সব কেটে দিয়ে 1 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2। আচ্ছা, তার আগে বলে নিই যে এটা এই দুটো মাধ্যম নিয়ে তোমার এই যৌগিক সমান্তরাল ফলকটা তৈরি হয়েছে। এটা যে কোনো সংখ্যক মাধ্যম দিয়ে তৈরি যৌগিক ফলকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তাহলে যদি n-1 সংখ্যক যৌগিক ফলক থাকে আর প্রথম মাধ্যম আর শেষ মাধ্যমটা এক হয়, তাহলে আমরা সাধারণভাবে লিখতে পারি n-1 সংখ্যক মাধ্যমের ক্ষেত্রে এটা আমরা লিখতে পারি জেনারেলভাবে 1μ2 ইন্টু 2μ3 ইন্টু 3μ4 ইন্টু এইভাবে গুণ করে করে তোমার লাস্টে হচ্ছে n-1 সমান হচ্ছে 1। তাহলে এইভাবে আমরা একটা সাধারণ সমীকরণ আমরা পেলাম। এখন দেখো, এই সমীকরণটা থেকে আমরা লিখতে পারি 2μ3 সমান 1/1μ2 ইন্টু 3μ1। কিন্তু আমরা এই 1/3μ1 এটাকে আমরা লিখতে পারি 1μ3। তাহলে এটা আমরা প্লাস পেয়েছি, দেখো 1μ3 বাই তোমার হচ্ছে 1μ2, 1μ3 বাই 1μ2 এটা পাচ্ছি। তো এখন যদি 1 নম্বর মাধ্যমটা শূন্য মাধ্যম হয়, তাহলে কি হবে? 1 নম্বর মাধ্যম শূন্য মাধ্যম হলে তাহলে 1μ3 এটা হয়ে গেল শুধু μ3 পরম প্রতিসরাঙ্ক। শূন্য মাধ্যমের সাপেক্ষে 3 নম্বর মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক সমান 3 নম্বর মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। আর 1μ2 ইকুয়াল টু μ2 লিখতে পারি 2 নম্বর মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তাহলে এটা আমরা পাচ্ছি, অতএব 2μ3 ইকুয়াল টু μ3 বাই μ2। তার মানে 2 নম্বরের সাপেক্ষে 3 নম্বরের আপেক্ষিক প্রতিসরাঙ্ক সমান 3 নম্বরের পরম প্রতিসরাঙ্ক বাই 2 নম্বরের পরম প্রতিসরাঙ্ক। তো সাধারণভাবে যদি 2, 3 না বলে আমরা 1, 2 ধরি, তাহলে সাধারণভাবে আমরা লিখতে পারি 1μ2 সমান μ2 বাই μ1 এটা লিখতে পারি। অর্থাৎ 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বরের আপেক্ষিক প্রতিসরাঙ্ক সমান 2 নম্বরের পরম প্রতিসরাঙ্ক বাই 1 নম্বরের পরম প্রতিসরাঙ্ক। যেমন একটা উদাহরণ হিসাবে আমরা যদি দেখি যে ধরো বায়ুর কাঁচের প্রতিসরাঙ্ক ধরো
কাঁচের পরম প্রতিসরাঙ্ক, ধরো মিউ জি বললাম, তাহলে কাঁচের পরম প্রতিসরাঙ্ক ধরো 1.5 মানে ধরো 3/2, আর জলের পরম প্রতিসরাঙ্ক ধরো 4/3। তাহলে আমরা লিখতে পারি যে জল সাপেক্ষে ডাব্লু মিউ জি, এটা সমান লিখতে পারি মিউ জি বাই মিউ ডাব্লু, অর্থাৎ যেটা পরে আছে সেটা উপরে নিচে। তাহলে এটার মান কত হবে না, মিউ জি হচ্ছে তোমার 3/2 বাই তোমার 4/3, তাহলে হয়ে গেল 9/8। তাহলে পরম প্রতিসরাঙ্ক জানা থাকলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক নির্ণয় করা যায়। আবার উল্টোভাবে জি মিউ ডব্লিউ হলে তখন 8/9 হয়ে যাবে।